ঝুল বারান্দায় বসে গায়ের চাদরটা আর একটু ভালো করে জড়িয়ে নেন প্রবীণা রমলা দেবী। একটু আগেই বসবার ঘরে সাবেক আমলের পেল্লায় ঘড়িটা সশব্দে জানিয়েছে রাত 11টা বাজলো। বৌমা রূপসা এসে বার তিনিক ডেকে গেছে ওনাকে ঘরের ভেতরে গিয়ে বসবার জন্যে, কিন্তু খোকা মানে ওনার ছেলে শুভম বাড়ি ফিরে না আসা পর্যন্ত নিজের ঘরে গিয়ে ঠিক স্বস্তি বোধ করেন না রমলা। পেল্লাই মাপের ঘরটা যেন দৈত্যের মতো দুহাত বাড়িয়ে গিলে খেতে আসে রমলাকে। আগে রমলার স্বামী রঞ্জনবাবু থাকতে অবশ্য বাড়ির পরিস্থিতিটা একদম অন্যরকম ছিল। সবসময় জমজমাট থাকতো লোকজনের আনাগোনাতে। সন্ধেবেলা বাড়ির বৈঠকখানাতে তাদের আড্ডাতে রঞ্জনবাবুর বন্ধুরা আসতেন। বারবার চা, সাথে কখনো চানাচুর মটরশুঁটি দিয়ে জম্পেস মুড়ি মাখা জলখাবার পাঠাতেন রমলা ওদের সবার জন্য। মাস 6 হলো রঞ্জনের মৃত্যুর সাথে সাথে বেশ কিছু পরিবর্তন এসেছে, তবে এটা কিন্তু কোনো মতেই বলা যায় না ছেলে শুভম আর ছেলের বউ রূপসার কাছে রমলা দেবী অযত্নে আছেন। তবুও স্বামী চলে যাওয়ার পর থেকে মণিহারা ফণির মতোই সব কিছু বড় ফাঁকা ফাঁকা লাগে। সকাল থেকে পুজো আর্চা জপ-তপ নিয়ে থাকেন রমলা দেবী, আর সন্ধ্যা হতেই হট ওয়াটার ব্যাগ দিয়ে পায়ে সেঁক নিতে নিতে ওই রঙিন বোকাবাক্সির পর্দার মধ্যে মানুষজনের হাঁটা চলা দেখেই দিন কাটে কচ্ছপের গতিতে। রঞ্জনবাবু থাকাকালীন দিনে 10 বার করে চা করো, একদিন কোপ্তা তো পরের দিন কালিয়া রান্না করো, নানা রকম ফাই ফরমাস মেটাতে মেটাতে বেশ দিন কাটতো রমলা দেবীর। অবশ্য সেই সময় মনে হতো এগুলো ঝক মারি, কারণ রঞ্জনবাবুর রান্নার সময় বেশ খেয়াল রাখতে হতো রমলাকে। উনি ছিলেন মধুমেহ রোগী, তাই খুব মিষ্টি ভালোবাসা সত্ত্বেও এধার থেকে ওধার হবার সুযোগটুকু ছিল না। রান্না বান্না চা জলখাবারের প্লেটে মিষ্টি একদম নৈব নৈব চ ছিল রঞ্জনবাবুর। কড়া ডায়েট চার্টের মধ্যেই জীবন কাটাতেন উনি। আর রাতে তাসের আড্ডা মেটার পর খেয়ে দিয়ে উঠে রঞ্জনের নেশা ছিল নানা ধরনের লেখালেখি করা। যৌবনে কাজের চাপে এসব কিছুই করতে পারেননি, তাই অবসরের পর দুধের স্বাদ ঘোলে মেটাতেন আর উৎসাহ দিতেন পত্নী রমলা। সেসবই আজ অতীত, স্মৃতির পাতায় লিপিবদ্ধ। হঠাৎ একদিন ভোর রাতে দুম করে বুকে ব্যথা উঠতেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন রঞ্জন, রমলাকে সাথী হারা করে রেখে। ওনাদের ছেলে শুভম পুলিশ বিভাগে উচ্চ পদে কর্মরত, আর ছেলের বউ রূপসা শিক্ষিকা। সারাদিনের জন্য ওরা কাজে বেরিয়ে যায়। অবশ্য বাড়িতে সর্বক্ষণের জন্য একজন কাজের মেয়ে চম্পাকে রাখা আছে, কিন্তু রমলার সাথে তার বয়সের ফারাক অনেক। কি যেন বলে এখনকার ভাষায়, ওই জেনারেশন গ্যাপ। চম্পা কাজের ফাঁকে সুযোগ পেলেই রিমোট হাতে বসে যায় টিভির সামনে, আর গপ গপ করে গেলে ওই সব রোদ্দির ঢিসুম ঢিসুম মার্কা ছবি। আর অন্যদিকে বাগানের গাছপালা বা বাড়ির ছাদের টবের গাছগুলোর পরিচর্যা করে সময় কাটে রমলা দেবীর। চশমাটা ঝাপসা হয়ে আসে এসব ভাবতে ভাবতে। আঁচলের খুঁটটা দিয়ে নিজের চোখের কোণটা মোছেন রমলা। এমন সময় ওনার চোখ পড়ে গাড়ির হেডলাইটের আলোর দিকে। খোকা ফিরল অফিস থেকে। বাড়ি ফিরেই শুভম রোজ একবার মায়ের কাছে আসে, আজও সে নিয়মের কোনো ব্যতিক্রম হয় না। শুভ ওরফে শুভম মৃদু ধমকে সুরে মাকে বলে, তুমি এখনও খাওনি কেন মা? তুমিই বলো, আমার কি ডিউটির কোনো ঠিক থাকে? এমন করে চললে তো তোমার শরীর খারাপ করবে। বয়স বাড়ছে তোমার, এমন ছেলে মানুষই করো না প্লিজ। রমলা ছেলের মাথায় হাত রেখে বলেন, আমি আর কতদিনই বা বাঁচবো খোকা, তোরা নিজের মতো সংসারটা গুছিয়ে নে এবার। রূপসা ততক্ষণে টেবিল সাজিয়ে খেতে ডাকে মা আর ছেলেকে। না, অনেক রাত হয়ে গেছে আজ। রমলা বলেন, বৌমা আজ আর বিশেষ কিছু খাবো না। আমি সে বিশেষ রুচি নেই, সে তো তুমি জানো। বরং একটু দুধ আর রসগোল্লা পাঠিয়ে দাও আমার ঘরে। এত রাতে ভাত খেলে আবার হজমের গোলমাল হবে। বয়স হয়েছে তো, বুঝে শুনে না খেলে অযথা বিপত্তি বাড়বে। কথাগুলো বলে নিজের ঘরে চলে যান রমলা। আগের মতোই সব জিনিস পরিপাটি সাজানো আছে, এমনকি রঞ্জনের লেখা টেবিলে পেনদানিটাও। ঘরের দেওয়ালে এক জোড়া টিকটিকি,
টিকটিক করে উঠছে মাঝে মধ্যে। উত্তরের খোলা জানালা দিয়ে শিরশির করে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর পাতা খসার মচমচ শব্দ আগাম জানান দিচ্ছে শীতকাল আসছে। চম্পা এসে দুধ আর দুটো রসগোল্লা রেখে যায় টেবিলে। এমন সময় দেওয়ালে টানানো স্বামীর ফটোর দিকে নজর যায় রমলার। প্রেমের মধ্য থেকে রঞ্জনবাবু যেন স্পষ্ট বলে ওঠেন, কি গো গিন্নি, আমাকে না দিয়ে তুমি একা একাই রসগোল্লা খাচ্ছ? তুমি তো বড় নিষ্ঠুর গো। রমলা পুরনো অভ্যেস মতো ধমকে ওঠেন, আহ মলজা, বুড়োর লোভ দেখো, তোমার না সুগার? এত দূর বলে জিভ কেটে রমলা দেখেন সবটাই ভ্রম। বড় মায়া জাগে রমলার মনে। কি মনে হতে রসগোল্লা দুটো রেখে দেন বাটিতে, শুধু দুধটুকু খেয়ে তারপর মুখ হাত ধুয়ে বিছানায় আসেন। কখন যে এপাশ ওপাশ করতে করতে ঘুম এসে যায় ওনার। কিন্তু মাঝরাতে হঠাৎ খুব ঘামতে শুরু করেন রমলা। কাউকে ডাকার আগেই মাথাটা ঘুরে চোখ অন্ধকার দেখেন, শরীরটা হালকা লাগতে শুরু করে। কোথায় আছেন উনি? এরকম তুরীয় অনুভূতি হচ্ছে কেন? একটা সুন্দর বাগান, চারিদিকে অসংখ্য ফুল ফুটে আছে, মধ্যিখান দিয়ে একটা ছোট্ট নদী তীর তীর করে বয়ে চলেছে অনেকটা ছোটবেলায় আলিপুরদুয়ারে রমলার বাপের বাড়ির পিছনে বয়ে চলা পাহাড়ি নদীটার মতো। শরীর যেন আর চলছে না ওনার। নদীটার ধারে গিয়ে বসেন রমলা। এক আঁচলা জল তুলে নিয়ে মুখ চোখে দেন, তারপর শাড়ির আঁচল টেনে চোখ মুছে উঠে দাঁড়াতেই চোখ ছানা বড়া হয়ে যায় আবার। এ কি, সামনে কাকে দেখছেন রমলা? স্বামী রঞ্জনবাবু দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন আর বলছেন, কি গিন্নি, খুব মন খারাপ করছিল বুঝি আমাকে ছেড়ে তোমার একা একা থাকতে, তাই চলে এলে আমার কাছে? রমলা হোঁচট খেয়ে আমতা আমতা করে বলেন, মানে আমি কোথায় এলাম বলো তো? কিছুই তো বুঝতে পারছি না গো। সেই যে দুধটুকু খেয়ে ঘুমালাম, তারপর তো আর কিছু মনে আসছে না। ভীষণ গোলক ধাঁধায় পড়ে গেল। পুরনো ভঙ্গিতে হো হো করে হাসতে হাসতে রঞ্জনবাবু এবার বলেন, বুঝলে গিন্নি, ও ঘুম তোমার আর ভাঙবে না। গঙ্গা প্রাপ্তি ঘটেছে তোমার, মানে তুমি আর আমি দুজনেরই নামের আগে এখন লেড বা ঈশ্বর যুক্ত হয়ে গেছে, বুঝলে? আমারটা তো আগেই হয়েছিল, আর আজ থেকে স্বর্গের খাতায় তোমার নামটাও এন্ট্রি হয়ে গেল। আমরা আবার একসাথে থাকবো। স্বর্গে নন্দনকাননে তোমাকে সুস্বাগতম জানাই প্রিয়ে। রমলা বলেন, এবার বুঝলাম সব। তাহলে বুড়ো বুড়ি মিলে আবার কাছে আসলাম দুজনে। সেই খুশিতে মিষ্টি মুখ করে নিই নলেন গুড়ের রসগোল্লা দিয়ে। তোমার তো এখন মিষ্টি খেতে আর কোনো অসুবিধে নেই। ঘরের টেবিলে বাটিতে রসগোল্লা দুটো এখনও পড়ে আছে। এই বলে চোখের নিমেষে ওখান থেকে একটা রসগোল্লা স্বামীর মুখে তুলে দেন রমলা। তারপর রঞ্জনবাবু গিন্নির মুখে তুলে দেন বাকি আর একটা। নন্দনকাননে তখন নাচ গানের জলসা শুরু হয়েছে।